Very good afternoon, all of you. The topic of discussion today will be inflation. ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি এবং ইনফ্লেশন বিষয়টা কি? তো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটাকেই আমরা সাধারণত বলে থাকি ইনফ্লেশন। অর্থাৎ ধরো আজকে একটি জিনিসের দাম 100 টাকা, কালকে হয়তো সেই জিনিসটির দাম হয়ে যাবে 102 টাকা বা 101 টাকা বা 100 টাকা 50 পয়সা। এক বছর পরে হয়তো সেই জিনিসটির দাম হয়ে যাবে 105 টাকা। তো এই যে, এবং শুধুমাত্র এটি কোনো একটি পার্টিকুলার গুড বা কোনো একটি পার্টিকুলার সার্ভিসের জন্য না। ইকোনমির প্রত্যেকটি গুড এবং প্রত্যেকটি সার্ভিসের যে প্রাইস, সেই প্রাইসের লেভেলটা কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে বাড়তে থাকে, রাইজ করতে থাকে। তো এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, গুডস অ্যান্ড সার্ভিসের প্রাইসটা বেড়ে যাওয়া, সেটাকেই আমরা বলে থাকি ইনফ্লেশন। ওকে, কিন্তু এখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সাস্টেইনড রাইস ইন দ্য প্রাইস লেভেল। এবার কথা হচ্ছে যে সাস্টেইনড রাইস বলতে আমরা কি বোঝাতে চাইছি। তো সাস্টেইনড রাইস বলতে যে এরকম হলে হবে না যে 2020 সালে জিনিসটির দাম বা কোনো প্রোডাক্টের দাম 100 টাকা ছিল, 2021 সালে হয়তো প্রোডাক্টটির দাম হয়ে গেল 105 টাকা, আবার 2022 সালে হয়তো দেখা গেল যে প্রোডাক্টটির দাম হয়ে গেল 103 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফ্লেশনের কনসেপ্টটা নিয়ে আসতে পারবো না, কারণ এক্ষেত্রে একটি বছরে প্রোডাক্টের দাম বাড়লো কিন্তু পরের বছরে আবার প্রোডাক্টটির দাম কিন্তু কমে গেল। তো এরকম হলে কিন্তু ইনফ্লেশন আসবে না। যে রাইসটা হবে, জিনিসের যে দামটা বাড়বে, সেই দাম বা সেই রাইসটা সাস্টেইনড হতে হবে, অর্থাৎ প্রতি বছর বাড়তে হবে। প্রাইস লেভেল যেটা বা দামের যে স্তর, সেটা প্রতি বছর বাড়তে হবে। অর্থাৎ 2020-তে যদি প্রোডাক্টটার দাম 100 টাকা থাকে, 2021-এ ধরো প্রোডাক্টটার দাম হয়েছে 105 টাকা, 2022-এ হয়তো প্রোডাক্টটার দাম হয়ে গেছে 111 টাকা বা 109 টাকা, 2023-এ হয়তো প্রোডাক্টটার দাম হয়ে গেছে 115 টাকা। তো এক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রোডাক্টটির যে প্রাইস, গুডের যে প্রাইস বা সার্ভিসের যে প্রাইস, সেটা প্রতি বছরই বেড়েছে। ওকে, সাস্টেইনড রাইস হয়েছে। সাস্টেইনড রাইস অর্থাৎ রাইস যেটা, সেই রাইসটা সাস্টেইন করেছে, প্রতি বছর সাস্টেইন করেছে, থেকেছে। সাস্টেইন রাইস যদি হয়, প্রাইস লেভেল বা দামের স্তরে যদি সাস্টেইন রাইস দেখা যায়, তাহলে আমরা সেটাকে বলে থাকি ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন কি? ইনফ্লেশন একটা সিচুয়েশন। কীরকম সিচুয়েশন? ইনফ্লেশন এরকম একটা সিচুয়েশন যেখানে গুডস অ্যান্ড সার্ভিসের যে প্রাইস, সেটা রাইজ করে, অর্থাৎ বেড়ে যায়। এবং যখনই জিনিসপত্রের দাম বেড়ে যায়, গুডস অ্যান্ড সার্ভিসের প্রাইস বেড়ে যায়, তখনই কি হয়, তখনই আমাদের যে পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা, সেটা কমে যায়। কিভাবে? ধরো তোমার ইনকাম 10,000 টাকা, বা আমি ফর দ্য সিম্পলিসিটি অফ দ্য এক্সপ্লেনেশন আমি ধরে নিলাম যে তোমার ইনকাম 100 টাকা। এবার এই 100 টাকা দিয়ে তুমি হয়তো 10 টাকা বা 20 টাকা মূল্যের 5টি জিনিস কিনতে পারবে। কিন্তু জিনিসটির দাম যদি বেড়ে 20 টাকা থেকে আমি ধরে নিলাম 25 টাকা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তুমি এই জিনিসটি আর 5টি কিনতে পারবে না, তুমি কটা কিনতে পারবে? 4টি। তো আগে তোমার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কত ছিল? 5, কারণ তুমি ওই 20 টাকা মূল্যের 5টি জিনিস কিনতে পারতে। কিন্তু এখন তোমার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা হয়ে গেছে কিন্তু 4। তাহলে এখন তোমার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমে গেল। কেন কমে গেল? কারণ জিনিসটির যে দাম বেড়ে গেছে, জিনিসটির প্রাইস লেভেল বেড়ে গেছে। তাহলে একটা সিচুয়েশান, যে সিচুয়েশানে গুডস আর সার্ভিসের প্রাইসটা রাইজ করে এবং তার ফলে কাস্টমারের যে পারচেজিং পাওয়ার বা কনজিউমারের যে পারচেজিং পাওয়ার, সেটা পড়ে যায়। ওকে, এই সিচুয়েশানটাকে আমরা কি বলি? এই সিচুয়েশানটাকে আমরা বলি ইনফ্লেশন। এই সিচুয়েশানটাকে আমরা কি বলি? ইনফ্লেশন বলি। কোন সিচুয়েশান? যে সিচুয়েশানে গুডস আর সার্ভিসের প্রাইস রাইজ করায় কাস্টমারের পারচেজিং পাওয়ার কমে যায় বা পড়ে যায়। ওকে, লিডিং টু দ্য টাইপস অফ ইনফ্লেশন। ইনফ্লেশনের কী কী টাইপ হয়? ইনফ্লেশনের অনেক টাইপ হতে পারে। আমরা এখানে ফার্স্টে 4 টাইপস অফ ইনফ্লেশনের কথা বলবো, এবং আমি এই যে 4টে টাইপে ইনফ্লেশনকে ভাগ করেছি, সেই 4টে টাইপে ইনফ্লেশনকে ভাগ করার বেসিস কি, মানে কিসের ভিত্তিতে আমি এই 4টে টাইপের ইনফ্লেশনকে ভাগ করেছি, সেটা হচ্ছে স্পিড। স্পিড ইন দ্য সেন্স যে কী রেটে জিনিসপত্রের দাম বাড়ছে।
জিনিসপত্রের দাম যেটা বাড়ছে সেটা কি 100 টাকা থেকে, ধরো এই বছরে 2020-তে ধরলাম আমি যে 2020-তে 100 টাকা ছিল, পরের বছর হতেই পারে যে জিনিসটির দাম হয়ে গেল 110 টাকা। সেক্ষেত্রে আমি কি বলবো? সেক্ষেত্রে আমি বলবো কত পার্সেন্ট রাইজ হয়েছে বা ইনফ্লেশন কত পার্সেন্ট হয়েছে? 10%, রাইট? কারণ 100 টাকায় 10 টাকা বেড়েছে, তো দ্যাট উইল বি 10%। আবার এরকমও হতেই পারে যে জিনিসটির দাম 100 টাকা ছিল 2020-তে, 2021-এ হয়তো হয়ে গেছে 102 টাকা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ইনফ্লেশন হয়েছে 2%-এর। আবার এরকম হতে পারে যে 100 টাকা দাম ছিল, জিনিসটির দাম হয়তো পরবর্তী বছরে গিয়ে হয়ে গিয়েছে সাপোজ 145 টাকা। তো সেক্ষেত্রে 45%-এর ইনফ্লেশন হয়েছে। ওকে, বা হতেই পারে যে জিনিসটির দাম পরবর্তী বছর, অর্থাৎ আমি ধরে নিলাম যে 2021-এ 150 টাকা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে 50%-এর ইনফ্লেশন হয়েছে। ওকে, এইবার এই প্রত্যেকটা ইনফ্লেশনের একটা নেম আছে, প্রত্যেকটা ইনফ্লেশনের কি একটা করে নেম আছে। যদি ইনফ্লেশনের রেটটা অর্থাৎ প্রাইসের বেড়ে যাওয়াটা, প্রাইসের রাইজটা 2 থেকে 3%-এর মধ্যে হয়, অর্থাৎ এই বছরে 100 টাকা, পরের বছরে গিয়ে হয়তো দামটি বেড়ে 102 টাকা বা 103 টাকা হয়েছে, জিনিসটির দাম হয়তো পরের বছরে বেড়ে 102 টাকা বা 103 টাকা হয়েছে, ঠিক আছে? সেটাকে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন, লো বাট কনসিস্টেন্টলি ক্রিপিং আপ, অর্থাৎ জিনিসপত্রের যে দামটা খুব বেশি পরিমাণে বাড়ছে না, কিন্তু কনসিস্টেন্টলি প্রতি বছরের পর বছর বাড়তে থাকছে। 2% 3% করেই প্রতি বছর বাড়ছে, কিন্তু প্রত্যেক বছর বাড়ছে, প্রত্যেক বছর 2% বা 3% করে জিনিসটির দাম বাড়ছে। তো এই ইনফ্লেশনকে কি বলা হয়? এই ইনফ্লেশনকে বলা হয় ক্রিপিং ইনফ্লেশন। তাহলে এই যে যেখানে 100 টাকা দাম ছিল কিন্তু 102 টাকা পরবর্তী বছরে দাম হয়ে গেল, 2%-এর ইনফ্লেশন হলো, এটাকে আমরা কি নামে ডাকতে পারি? এটাকে আমরা ডাকতে পারি ক্রিপিং ইনফ্লেশন বলে। ক্রিপিং ইনফ্লেশন, আমি সিআই দিয়ে লিখলাম। নেক্সট, ওয়াকিং অর মডারেট ইনফ্লেশন। যদি 3 to 10%, 3% থেকে 10%-এর মধ্যে ইনফ্লেশন রেট থাকে, অর্থাৎ এই বছরে 100 টাকা ছিল, পরের বছরে হয়তো 104 টাকা হয়ে গেল দাম, বা 105 টাকা বা 109 টাকা বা 110 টাকা হয়ে গেল, বা আমি ধরে নিলাম এটা 109 টাকা, 109। তো যদি পরের বছরে জিনিসটির দাম 109 টাকা হয়ে যায়, আমি এটাকে একটুখানি মুছে দিই, 9%। তো এই ক্ষেত্রে ইনফ্লেশনটাকে কি বলা হবে? এই ক্ষেত্রে 100 টাকা জিনিসটির দাম ছিল, এখন 109 টাকা হয়ে গেছে, 9% ইনফ্লেশন হয়েছে। এই ইনফ্লেশনকে আমরা বলি ওয়াকিং ইনফ্লেশন বা মডারেট ইনফ্লেশন। ওকে, তো আমি এটার নাম দিলাম ওয়াকিং ইনফ্লেশন, WI, বা স্ল্যাশ দিয়ে মডারেট ইনফ্লেশন। নেক্সট হচ্ছে যদি ইনফ্লেশন 49%, 10% থেকে 49%-এর মধ্যে থাকে, অর্থাৎ এই বছরে দাম হয়তো 100 টাকা ছিল, পরের বছরে 145 টাকা হয়ে গেছে বা 111 টাকা হয়ে গিয়েছে, বা 112 টাকা বা 110 টাকা বা 120 টাকা বা 140 টাকা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে 45%, মানে আমি এখানে এক্সাম্পলে নিয়েছি 145 হয়ে গিয়েছে। 2020-তে 100 টাকা দাম ছিল, 2021-এ 145 টাকা দাম হয়ে গিয়েছে, তো 45%-এর ইনফ্লেশন দেখা গিয়েছে, এবং এই ইনফ্লেশনকে আমরা কি নাম দেবো? রানিং ইনফ্লেশন বা গ্যালোপিং ইনফ্লেশন। গ্যালোপিং মানে কি? গ্যালোপিং তোমরা ট্রেন, গ্যালোপিং ট্রেন তোমরা জানো যে যেই ট্রেনটি ওই কিছু কিছু ছোটো ছোটো স্টেশনগুলোতে যা, মানে খুব সামান্য কিছু ছোটো ছোটো স্টেশন যেগুলো থাকে, যেগুলো খুব বেশি ক্রাউডেড থাকে না, সেই সমস্ত স্টেশনে যে সমস্ত ট্রেন দাঁড়ায় না, শুধুমাত্র মানে ক্রাউডেড স্টেশনগুলোতেই দাঁড়ায়, কিছু স্পেসিফিক সিলেক্টেড স্টেশনগুলোতেই দাঁড়ায়, সেই সমস্ত ট্রেনগুলোকে আমরা গ্যালোপিং ট্রেন বলি, রাইট? তো সেগুলো খুব তাড়াতাড়ি আমাদেরকে ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারে, খুব তাড়াতাড়ি সেগুলো আমাদেরকে ডেস্টিনেশনে নিয়ে যেতে পারে। তো গ্যালোপিং ইনফ্লেশনটাও সেরকম খুব তাড়াতাড়ি হয়, জিনিসপত্রের দামটা খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব বেশি পরিমাণে বাড়ে, রাইট? অবভিয়াসলি 10 থেকে 49% অবধি আমরা এটার প্রাইস লেভেলের রাইসটা দেখতে পাচ্ছি। তো খুব তাড়াতাড়ি এবং খুব বেশি বেশি পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে যায় বলেই এটাকে গ্যালোপিং ইনফ্লেশন বলা হয়। হাইপার ইনফ্লেশন, যদি জিনিসের দাম 50% বা 50%-এর বেশি হয়ে যায়, অর্থাৎ 2020 সালে ধরে নিলাম আমি 100 ছিল, 2021-এ 150 বা 150-এর বেশিও হতে পারে, 160 হয়ে গেল হয়তো, বা 170 বা 190 হয়ে গেল, সেক্ষেত্রে 60% ইনফ্লেশন বা 90% ইনফ্লেশন, এগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা বলবো
হাইপার ইনফ্লেশন, 50%-এর বেশি বা 50% ইনফ্লেশন যদি হয়, সেই ইনফ্লেশনটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন। ওকে, so this is the division of the inflation on the basis of the speed of the rise in price। কত স্পিডে প্রাইসটা রাইজ করছে, কত স্পিডে ইনফ্লেশনটা আসছে, সেই স্পিডের বেসিসে আমরা এই চারটে টাইপের ইনফ্লেশন পড়তে পারি: ক্রিপিং ইনফ্লেশন, মডারেট ইনফ্লেশন, গ্যালোপিং আর হাইপার ইনফ্লেশন। এখানে নোট দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। একই জিনিস যেটা আমি এখানে বললাম সেইভাবেই এখানে বলা আছে। ওকে, হাইপার ইনফ্লেশনের একটা এক্সাম্পল আমরা এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে হাইপার ইনফ্লেশন হয়েছিল জার্মানিতে ইন দ্য 1920s, জিম্বাবুয়েতে হাইপার ইনফ্লেশন হয়েছিল 2000s অ্যান্ড ভেনিজুয়েলাতে 2010s। ওকে, তো সেখানে দেখা গিয়েছিল যে প্রাইস লেভেলের যে রাইসটা বা ইনফ্লেশনের যে রেটটা সেটা 50 থেকে 300% অবধি উঠে গিয়েছিল। মানে 100 টাকা থেকে হয়তো জিনিসপত্রের দাম 150 বা 160 বা 190 বা এমনকি 300 টাইমস, মানে হতে পারে যে 100 টাকা থেকে জিনিসপত্রের দামটি হয়তো 400 টাকা পর্যন্ত চলে গিয়েছে পরের বছরে, সেরকমও পর্যন্ত দেখা গিয়েছিল। ওকে, নাও কিছু এই অবধি গেল আমাদের ইনফ্লেশনের কি টাইপ হয় অন দ্য বেসিস অফ দ্য প্রাইস, অন দ্য বেসিস অফ দ্য পার্সেন্টেজ রাইস, মানে কত পার্সেন্ট করে ইনফ্লেশন হচ্ছে ইকোনমিতে। প্রাইস যে বাড়ছে এক বছর থেকে পরের বছরে, প্রাইস যে বাড়ছে, প্রাইসের যে রাইজ হচ্ছে, সেই রাইসটা কত পার্সেন্ট হচ্ছে, সেই রাইসের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের বেসিসে আমরা ইনফ্লেশনকে চারটে ভাগে ভাগ করলাম এবং সেই পার্টটা এখানে শেষ হয়ে গেল। নেক্সট কয়েকটি আরও ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে একটি হচ্ছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন এমন একটি সিচুয়েশান ইকোনমির যেখানে ইনফ্লেশনও থাকে এবং তার সাথে সাথে হাই আনএমপ্লয়মেন্ট থাকে। ওকে, সো স্ট্যাগফ্লেশন মানে কি? স্ট্যাগফ্লেশন ইজ বেসিক্যালি যখন ইকোনমিতে ইনফ্লেশনও থাকবে এবং ইনফ্লেশনটা খুব হাই ইনফ্লেশন হবে। হাই ইনফ্লেশন মানে ইনফ্লেশনের যে লেভেলটা সেটা বেশ ভালো হবে, বেশ ভালো পরিমাণ হবে, প্লাস হাই আনএমপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ মানুষের কাছে কাজও থাকবে না। এই রকম একটা সিচুয়েশান যদি ইকোনমিতে চলে আসে, সেটাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন, যেখানে এই দুটো জিনিসই হবে। একটা হচ্ছে হাই ইনফ্লেশন আর একটা হচ্ছে হাই আনএমপ্লয়মেন্ট। ওকে, সো স্ট্যাগফ্লেশন এবং স্ট্যাগফ্লেশনে স্বাভাবিকভাবেই ইকোনমিক গ্রোথ আটকে যায়, ইকোনমিক গ্রোথ একটা জায়গায় দাঁড়িয়ে যায়, ইকোনমিক গ্রোথ স্ট্যাগন্যান্ট হয়ে যায়। কেন? কারণ জিনিসপত্রের দামও খুব বেশি এবং মানুষের কাছে কাজ নেই, আনএমপ্লয়মেন্ট রেটও অনেক হাই, তো মানুষের কাছে কাজ নেই, প্লাস জিনিসপত্রের দামও অনেক বেশি, তো মার্কেটে যে যে জিনিসগুলো তৈরি হয়ে আছে সেগুলো বিক্রিও হবে না, মার্কেটে কোনো ডিম্যান্ড তৈরি হবে না এবং ইকোনমি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে, একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। ওকে, এই কারণে বলা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ ইজ স্ট্যাগন্যান্ট ইন কেস অফ স্ট্যাগফ্লেশন। ওকে, 1970s স্ট্যাগফ্লেশন হয়েছিল ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, সো নাও দি কনসেপ্ট অফ কোর ইনফ্লেশন। কোর ইনফ্লেশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কোর ইনফ্লেশন মানে কি? কোর ইনফ্লেশন ইজ বেসিক্যালি আমরা যদি ফুড আর এনার্জিটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ আমরা সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস, কি বললাম, পৃথিবীতে যত গুডস অ্যান্ড সার্ভিস আছে বা একটা নেশন বা একটা ইকোনমিতে যত গুডস অ্যান্ড সার্ভিসেস আছে, আমরা সব কটার ইনফ্লেশনকে ধরছি, সব গুডস অ্যান্ড সার্ভিসের আমরা ইনফ্লেশনটাকে ধরছি বা প্রাইসের বেড়ে যাওয়াটা বা প্রাইসের রাইসটাকে আমরা ধরছি। শুধু আমরা কোন গুড আর সার্ভিসের প্রাইসের বেড়ে যাওয়া বা প্রাইসের রাইসটাকে ধরছি না, সেই দুটো গুড হচ্ছে ফুড আর এনার্জি। ফুড বলতে ফুডের মধ্যে যা যা আইটেম আসে সেই সমস্ত আইটেমের প্রাইসে কতটা রাইজ আসছে বা কতটা ইনফ্লেশন আসছে সেটাকে আমরা কনসিডার করলাম না, ধরলাম না। আর এনার্জির মধ্যে তুমি রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি হতে পারে, নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি হতে পারে, কোল, পেট্রোলিয়াম, ডিজেল, রাইট, দেন সোলার এনার্জি, ফসিল ফুয়েল, ওকে, অল অফ দোজ থিংস। সেই এনার্জিগুলোর, অর্থাৎ কয়লার দাম কতটা বাড়ছে, কয়লার ইনফ্লেশন কতটা আসছে, কয়লার প্রাইস লেভেল কতটা রাইজ করছে, সিমিলারলি পেট্রোলিয়ামের প্রাইস কতটা রাইজ করছে বা ডিজেলের প্রাইস কতটা রাইজ করছে, সেগুলো আমরা ধরলাম না। এই দুটো বিষয়কে বাদ দিয়ে আমরা যদি পৃথিবীর বাকি সমস্ত গুডস আর সার্ভিসের প্রাইস কতটা রাইজ করছে, ইনফ্লেশন কতটা আসছে,
সেটাকে ক্যালকুলেট করি বা সেটাকে ধরি, তাহলে সেই ইনফ্লেশনের কনসেপ্টটাকে বলা হয় কোর ইনফ্লেশন। সেই ইনফ্লেশনের কনসেপ্টটাকে কি বলা হয়? কোর ইনফ্লেশন। লেট মি জাস্ট টেক ইট। Okay, so you can write, you can actually read it from here, that the core inflation, oh okay, let me just, the core inflation rate measures rising prices in everything except, বাদ দিয়ে কোন দুটো বাদ দেবো? ফুড আর এনার্জি। That's because gas prices tend to escalate every summer. Families use more gas to go on vacation. Higher gas cost increases the price of food and anything else that has high transportation cost. Okay, so basically কোর ইনফ্লেশন মানে কি, কনসেপ্টটা কি, সেটা আমাদের জেনে রাখা দরকার। সেই কনসেপ্টটা হচ্ছে যে আমরা ফুড আর এনার্জি বাদ দিয়ে বাকি সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসের ইনফ্লেশন রেটটাকে কনসিডার করলে সেই ইনফ্লেশনের কনসেপ্টটাকে বলা হয় কোর ইনফ্লেশন। ওকে, নাও লিডিং টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ডিফ্লেশন। ডিফ্লেশন মানে কি? ডিফ্লেশন মানে হচ্ছে যে প্রাইস লেভেল যেটা, সেটা রাইজ তো করবে, অর্থাৎ ইকোনমিতে ইনফ্লেশন, ডিফ্লেশন পড়াচ্ছি, সরি মাই মিস্টেক। ইকোনমিতে প্রাইস লেভেল, এটা ইনফ্লেশনের পুরো অপোজিট, অ্যাডভার্স। অর্থাৎ ইনফ্লেশনে ইকোনমিতে কী হয়? প্রাইস লেভেল রাইজ করে, সময়ের সাথে সাথে প্রাইস লেভেল বাড়তে থাকে। অর্থাৎ আমরা উপরে অলরেডি এক্সাম্পলে দেখেছি যে 2020-তে ধরো জিনিসের দামটি ছিল 100 টাকা, 2021-এ 105 টাকা হয়েছে, 2022-এ 111 হয়েছে, 2023-এ 105 টাকা হয়েছে, 115 টাকা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রাইস লেভেলটা রাইজ করেছে ইকোনমিতে। কিন্তু কোথাও যদি এরকম হয় যে, লেট মি জাস্ট রিমুভ দিস, ওকে, ইটস নট গোয়িং টু বি রিমুভড অ্যাকচুয়ালি। ওকে ঠিক আছে, এটা রিমুভ করতে হবে না। আমি ধরলাম যে 2020-তে জিনিসটির দাম 100 টাকাই ছিল, কিন্তু 2021-এ জিনিসটির দাম 105 টাকা না হয়ে হয়তো 95 টাকা হয়ে গেল। 2022-এ হয়তো জিনিসটির দাম আরও কমে গিয়ে 89 হয়ে গেল। 2023-এ হয়তো জিনিসটির দাম কমে গিয়ে 80 হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু আর জিনিসের দাম বাড়ছে না, জিনিসের দাম কিন্তু সময়ের সাথে সাথে রাইজ করছে না, সাস্টেইন রাইজ হচ্ছে না, এখানে কিন্তু সাস্টেইনড ফল হচ্ছে। অর্থাৎ জিনিসের যে দাম, সেটা সময়ের সাথে সাথে কমতে থাকছে। তো এইরকমভাবে যখন জিনিসের দাম সময়ের সাথে সাথে কমতে থাকে, ওকে, তখন আমরা সেই সিচুয়েশনটাকে বলি ডিফ্লেশন। ইনফ্লেশনের ঠিক অপোজিট, সেটাকে কি বলা হয়? ডিফ্লেশন। ওকে, সো ইউ ক্যান রিড থ্রু ইট দ্যাট deflation is a decrease in general price level in an economy for a period of time. It is opposite of inflation. It is sustained decrease in the overall prices in the economy. যা বললাম সেটাই লেখা আছে, deflation occurs if the inflation rate is negative. Obviously, মানে এটা বোঝার জন্য সেরকম কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই যে আমি যদি ইনফ্লেশনের রেটের রেসপেক্টে বলি, তাহলে ধরো আজ 2020 সালে 100 টাকা দাম ছিল, 2021 সালে হয়তো 90 টাকা দাম হয়েছে, রাইট? আবার 2022 সালেও হয়তো আমি ধরলাম যে 80 বা 80 টাকা দাম হয়েছে, 80 টাকা দাম হয়েছে। তো এবার কতটা কমেছে? 2020 থেকে 2021-এ জিনিসের দামটি কত পার্সেন্টেজ কমেছে? জিনিসের দামটি কমেছে হচ্ছে, এই পার্সেন্টেজ ফল বের করার ফর্মুলা কি? কত পার্সেন্টেজ কমেছে সেটা যদি আমাকে বের করতে হয়, পার্সেন্টেজ ফল, সেটা বের করার ফর্মুলা হচ্ছে, তোমাকে ফলটা নিতে হবে নিউমারেটরে, ডিভাইড করতে হবে ইনিশিয়াল, অর্থাৎ প্রথমে কত ছিল সেই ভ্যালুটা দিয়ে, ইনটু মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। তাহলে কতটা কমেছে? 100 থেকে 10 কমেছে 90 হয়েছে, রাইট? তো 10 কমেছে, ইনিশিয়ালি কত ছিল? 100 ছিল, ইনটু 100, তাহলে কতটা কমেছে সেই পার্সেন্টেজটা যদি আমি বের করতে চাই, সেই পার্সেন্টেজটা হবে হচ্ছে 100 কেটে যাবে, পার্সেন্টেজটা হবে 10%। অর্থাৎ প্রাইস লেভেল 10% কমেছে, রাইট? এবার আমাকে যদি এটা ইনফ্লেশনের রেসপেক্টে বলতে হয়, আমি কি বলবো? আমি এটাকে বলবো যে -10% ইনফ্লেশন হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য ইকোনমি। -10% ইনফ্লেশন মানে এখানে তো ইনফ্লেশন হয়নি, হয়েছে ডিফ্লেশন। জিনিসপত্রের দাম তো বাড়েনি, উল্টে কমে গেছে। এবার কথা হচ্ছে, আমাকে এটাকে ইনফ্লেশনের রেসপেক্টে বলতে গেলে আমি তো বলতে পারবো না,
আমি কি এটাকে বলতে পারবো 10% ইনফ্লেশন হয়েছে? না, 10% ইনফ্লেশন হয়েছে আমি বলতে পারবো না, কারণ 10% ইনফ্লেশন হয়নি, 10% তো ডিফ্লেশন হয়েছে, 10% দাম কমেছে। তো আমি এটাকে বলতে পারি -10% ইনফ্লেশন। তো -10% ইনফ্লেশন যদি আমরা বলে দিই, সেটাই আমাদেরকে আলটিমেটলি কিসের ইন্ডিকেশন দিয়ে দেবে? -10% ইনফ্লেশন, সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি 10% ডিফ্লেশনের ইন্ডিকেশন দিয়ে দেবে। তাহলে ডিফ্লেশন যেটা, সেটাকে আমরা মাইনাস দিয়ে ইনফ্লেশন করেও লিখতে পারি। অর্থাৎ 10% ডিফ্লেশন যেটা ইকোনমিতে হচ্ছে, সেটাকে আমরা -10% ইনফ্লেশনের সমানও লিখতে পারি। ওকে, সো এইভাবেই ডিফ্লেশনটাকে নেগেটিভ দিয়ে ইনফ্লেশনের ফর্মে লেখা যায়, এবং সেটাই এখানে বলা ছিল যে if the inflation rate is negative, only in that case we can say that deflation is occurring in the economy. Okay, so that's it. Next, it is the reduction in the overall price. Okay, now disinflation ব্যাপারটা কি? ডিসইনফ্লেশন ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আর ইকোনমিতে জিনিসের দাম যেটা, সেটা কমবে না, এটা ইনফ্লেশনের মতোই মানে এখানেও কিন্তু জিনিসের দামটা বাড়বেই, রাইট? যেমন ধরো আমি জাস্ট উপরের একটা এক্সাম্পল তোমাদেরকে একটুখানি দেখিয়ে তারপরে এটা বলছি। হ্যাঁ, জাস্ট এই এক্সাম্পলটাই ধরো, একদম প্রথমে যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটাই ধরো, ওয়েট, ইয়েস, অর্থাৎ এই একদম প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা আমি অ্যাকচুয়ালি ডিসইনফ্লেশনেরই এক্সাম্পল নিয়ে নিয়েছি, প্রপারলি এটা ইনফ্লেশনের এক্সাম্পল নিইনি। ইনফ্লেশনের এক্সাম্পল এটাকে বানাতে গেলে এটা 111 না, আমি ধরো 150 নিলাম, আর এটাকে 140 নিলাম। এবার এটা ইনফ্লেশনের এক্সাম্পল কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো, জাস্ট গিভ মি আ মিনিট, জাস্ট লেট মি কপি ইট অ্যান্ড পেস্ট ইট হিয়ার। Okay, so now look through it. আমি যদি পার্সেন্টেজের রেসপেক্টে ভাবি যে কত পার্সেন্ট করে প্রাইসটা রাইজ হয়েছে, তো আমি তোমাদেরকে অলরেডি বের করা শিখিয়েছি যে পার্সেন্টেজ রাইজ বা ইনফ্লেশন রেট কত হয় সেটা কীভাবে বের করতে হয়। তো আমি এখানে ইনফ্লেশন রেট লিখলাম এবং পার্সেন্টেজগুলো আমি এখানে লিখবো। প্রথমটার ক্ষেত্রে আমি কোনো পার্সেন্টেজ লিখতে পারবো না, কারণ ওটাই আমার বেস ইয়ার। তারপরে 2021-এ জিনিসের দাম বা প্রাইস লেভেল 100 থেকে 105 হয়েছে, তো কতটা বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। 5, আচ্ছা ও ক্যালকুলেশনটা উপরেই আমি করি, তাহলে কতটা বেড়েছে? 5 ডিভাইডেড বাই ইনিশিয়ালি কত ছিল? 100 ইন্টু 100, তাহলে ইনফ্লেশন রেটটা কত হবে? 100 কেটে যাবে, ইনফ্লেশন রেটটা হবে 5%। ভালো কথা। 2022-এ, এটা 2021-এর হলো, 2022-এ জিনিসের দাম কতটা বাড়লো? 2021-এ 105 ছিল, 2022-এ 115 হলো, তাহলে 10 বাড়লো, 10 বাই ইনিশিয়াল অর্থাৎ 2021-এ কত ছিল? 105 ইন্টু 100, তাহলে এটা কত হলো? এটা যদি তুমি ক্যালকুলেট করো, ইট উইল বি 5 দিয়ে করবে 21, 5 দিয়ে করবে, দ্যাট উইল বি ইকুয়াল টু 20, আর কাটবে না, দ্যাট ইজ 200 বাই 21, 200 বাই 21 মানে হচ্ছে 9 পয়েন্ট সামথিং, সাপোজ আমি ধরলাম 9.2, তাহলে ইনফ্লেশন কত হলো? 9.2%। আবার 2023-এ ইনফ্লেশন কতটা হবে সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে রাইস কতটা হয়েছে। তো 115 থেকে 140 হয়েছে, মানে 25-এর রাইস হয়েছে, ডিভাইডেড বাই ইনিশিয়াল, মানে প্রথমে কত ছিল? 150 ছিল, ইন্টু 100, ক্যালকুলেট করলে কত হবে? 5 দিয়ে এটাতে কেটে দেবো 5 দিয়ে এটাকে কেটে দেবো 23, সো ইট উইল বি 500 বাই 23। 500 বাই 23 যদি ক্যালকুলেট করবো তাহলে এটা হবে 46, 4, 0, 21.2 বা এরকম কিছু একটা আসবে। সো 21.2%ই আমি ধরলাম। ওকে, যদি কারোর এটা নিয়ে ডাউট থাকে যে কিভাবে এটা আমি বের করছি, কি ফর্মুলা দিয়ে বের করছি, তাহলে তোমাদেরকে বলে রাখি, পার্সেন্টেজ রাইস কত পার্সেন্ট বেড়েছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে রাইস কতটা বেড়েছে সেটাকে উপরে লেখো, ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রথমে কত ছিল সেটা লেখো, ইন্টু 100, এবং এই ফর্মুলাটা কাজে লাগিয়ে কিন্তু আমি পুরোটা বের করলাম, তোমরা মিলিয়ে দেখতে পারো। নাও ইনফ্লেশনের রেটটার উপরে ফোকাস করো। ইনফ্লেশনের রেটটা প্রথমে 5% ছিল, তারপরে 9.2% হলো, তারপরে 21.2% হলো। এটাকে কিন্তু আমরা ইনফ্লেশন বলছি। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ইনফ্লেশন বলছি। কেন? কারণ যে রাইসটা
সেই রাইজটা প্রতি বছর কিন্তু বেড়েছে, ভালো করে লক্ষ্য করো। 5% থেকে 9.2% হয়েছে, 9.2% থেকে 21.2% হয়েছে, মানে ইনফ্লেশনের যে পার্সেন্টেজ বা ইনফ্লেশনের যে রেটটা সেটা প্রতি বছর কিন্তু আগের থেকে বেশি হয়েছে, প্রতি বছর সেটা কিন্তু আগের থেকে বেশি। 2022-এ 2021-এর থেকে বেশি, 2023-এ 2022-এর থেকে বেশি। তাহলে এভরি ইয়ার দ্য রেট অফ ইনফ্লেশন হ্যাজ ইনক্রিজড, এই কারণে আমরা এটাকে ইনফ্লেশন বলছি। এবার আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে তাহলে আমরা ডিসইনফ্লেশন কাকে বলছি, ডিসইনফ্লেশন আমরা কাকে বলছি। এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে এটাও দেখাবো এর নিচে যে ডিফ্লেশন কাকে বলছি, সেটা যদি জায়গা থাকে আমি সেটাও দেখাবো। জাস্ট দেখি এটাকে একটুখানি যদি নিচে নেওয়া যায়। ওকে, হ্যাঁ, আই হোপ এটাকে নিচে নিলে সেরকম কোনো প্রবলেম আসছে না। ওকে, এই পার্টগুলো তো আমি পড়িয়ে দিয়েছি অলরেডি, এটাকে একটু জাস্ট নিচে নিয়ে নিই। 1 মিনিট। ওকে, so no issues at all, yeah we are fine to go. সো ডিসইনফ্লেশনটা বোঝাতে গেলে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে 2020 সালে দামটি 100 টাকাই ছিল, 2021 সালে দামটি 105 টাকাই হয়েছে ধরলাম, 2022 সালে দামটি হয়তো হয়েছে 109 টাকা, আর 2023 সালে দামটি হয়তো হয়েছে 112 টাকা। ওকে, তো এইবার ইনফ্লেশন রেটটা ক্যালকুলেট করো, ইনফ্লেশনের যে রেটটা সেটা ক্যালকুলেট করো ঠিক আগের মতোই। তো ইনফ্লেশনের রেটটা ক্যালকুলেট করলে এইটা সেই 5%ই বেরোবে, কারণ এখানে ফার্স্টেরটায় আমি কোনো চেঞ্জ নিইনি। 2021 সালেরটা কিন্তু 5%ই থাকবে আগের মতোই। 2022 সালেরটা কিন্তু পাল্টে যাবে। 2022 সালের ইনফ্লেশনের রেটটা কী হবে, তো তার জন্য আমাকে 2022 সালে কতটা বেড়েছে সেটা লিখতে হবে, রাইসটা লিখতে হবে। রাইস কত, রাইস হচ্ছে 4, 109 হয়েছে 105 থেকে। ইনিশিয়াল কত ছিল, মানে 2021-এ কত ছিল, 105 ইন্টু 100 ক্যালকুলেট করলে পাবো 4/21। ওকে, না 4/21 না, ক্যালকুলেট করলে পাবো 5 দিয়ে কাটো 21, এটাকে কাটো 2 দিয়ে 20, 80/21। 80/21 কিন্তু 4 তো হবে না, 3 পয়েন্ট কত হচ্ছে 63, তো 17, তো 170 মানে হ্যাঁ 7, 3.7%, অ্যারাউন্ড 3.7%, একদম এক্স্যাক্ট তো আমি বের করবো না, 3.7%। ওকে, নেক্সট 109 থেকে 112 হলো, তাহলে 109 থেকে 112 হলে সেটাকে আমি কীভাবে ক্যালকুলেট করতে পারি, তো সেটাকেও সেম ওয়েতে আমি ক্যালকুলেট করতে পারি যে রাইস কতটা ডিভাইডেড বাই ইনিশিয়ালি কতটা ছিল, মানে 109 ইন্টু 100। সো রাইস কতটা হয়েছে 3, 109 থেকে 112 হয়েছে, ইনিশিয়ালি কত ছিল 109 ইন্টু 100, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু 300/109। এবং যে কেউ একটু বুদ্ধি লাগালেই বলতে পারো এটা আর যাই হোক 2 পয়েন্ট সামথিং হবে, কারণ 3 এটা হবে না, কারণ 3 যদি হয়ে যেত তাহলে 327 হয়ে যেত, রাইট। আমি যদি 300-কে ডিভাইড করি 109 দিয়ে, এখানে আমি 3 তো লিখতে পারবো না, 2ই লিখতে হবে, 218, রাইট। তারপরে আমাকে আবার লিখতে হবে 82, পয়েন্ট বসাতে হবে, রাইট। তারপরে এটা 2.7 হবে, কারণ এটা অ্যারাউন্ড তোমার 1 মিনিট, ওকে 763, ওকে 2.7%। আমি আর সলভ করলাম না, 7%ই লিখলাম, আর 2.7%ই আমি এটাকে লিখলাম। তাহলে আমরা যে ইনফ্লেশন রেটটা পেলাম সেই ইনফ্লেশন রেটটা হচ্ছে ফার্স্টে 5% ছিল, তারপরে 3.7% হলো, তারপরে 2.7% হলো। অর্থাৎ ইনফ্লেশন হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে সেটা ঠিকই, ইনফ্লেশনই হয়েছে, জিনিসপত্রের দামও বেড়েছে, কিন্তু সেই ইনফ্লেশন রেটটা কিন্তু প্রতি বছরে বাড়ছে না। অর্থাৎ আগের মতো নয় যে 2021-এ 5% ছিল, 2022-এ ইনফ্লেশন রেটটা 5%-এর বেশি হয়ে গেছে, বা 2023-এ 9.2%-এর বেশি হয়ে গেছে। প্রতি বছর আগের বছরে যে ইনফ্লেশন রেটটা ছিল তার থেকে বেশি ইনফ্লেশন হয়ে গেছে, তার থেকে বেশি রেটে ইনফ্লেশন চলে এসছে, এটা কিন্তু হয়নি।
2021-এ 5% ইনফ্লেশন ছিল, 2022-এ কিন্তু 5%কে ছাড়িয়ে যায়নি ইনফ্লেশন। 2022-এ কিন্তু ইনফ্লেশন 3.7% আছে, অর্থাৎ 5%-এর থেকে কমে গেছে। তারপরে আবার 2023-এ 3.7%-এর থেকেও কম হয়ে গিয়েছে। তাহলে ইনফ্লেশনের যে রেটটা, সেই রেটটা কিন্তু ডিক্রিজিং মানে ইনফ্লেশন হওয়ার যে রেটটা বা পার্সেন্টেজ রেটটা, সেই পার্সেন্টেজটা কিন্তু সময়ের সাথে সাথে কমছে। ইনফ্লেশনের রেটটা বা পার্সেন্টেজ রেটটা সময়ের সাথে সাথে ফল করছে বা কমছে। এই ইনফ্লেশনের যে রেট, সেটা কমে যাওয়া বা ফল করতে থাকা সময়ের সাথে সাথে এরকম যখনই দেখা যায়, তখন আমরা সেটাকে কি বলি? ডিসইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনের রেটটা যদি সময়ের সাথে সাথে বাড়তে থাকে, প্রতি বছর আগের বছরের থেকে বেশি বেশি করে থাকে, তাহলে সেটাকে বলা হয় ইনফ্লেশন। ইনফ্লেশনের রেটটা যদি প্রতি বছর আগের তুলনায় কম হতে থাকে, অর্থাৎ কোনো বছর তার আগের বছরের ইনফ্লেশন রেটটা ছাপিয়ে না চলে যায়, ইন আ ওয়ে আই ক্যান সে দ্যাট এক বছর 5%, তার পরের বছরে 5%-এর থেকে বেশি ইনফ্লেশন রেট হবে না, ইনফ্লেশনের রেটটা 5%-এর কম হবে। এরকম যদি বছরের পর বছর চলতে থাকে, তাহলে তাকে বলা হয় ডিসইনফ্লেশন। আর জিনিসপত্রের দাম যদি কমতে থাকে বছরের সাথে সাথে, সময়ের সাথে সাথে, যেরকম ধরো 2020-তে হয়তো 100 টাকা ছিল, 2021-এ 100, আমি ধরলাম 100 না, 95 হয়ে গেল। তার পরের বছর হয়তো 2022-এ হয়ে গেল 89, তার পরের বছর হয়তো হয়ে গেল 80। তো এক্ষেত্রে আমরা এটাকে কি বলি? এটাকে বলি ডিফ্লেশন। ওকে, তো আশা করি পুরো বিষয়টা এবার ক্লিয়ার, যে কোনটা ইনফ্লেশন, কোনটা ডিফ্লেশন, আর কোনটা ডিসইনফ্লেশন। ওকে, সো তোমরা এখান থেকে এবার এটা পড়ে নিতে পারবে। জাস্ট একটা বিষয় মাথায় রাখবে, যে স্ট্যাগফ্লেশনে কিন্তু ইনফ্লেশনটাও থাকে আর আনএমপ্লয়মেন্টও থাকে। ওকে, হাই ইনফ্লেশন প্লাস হাই আনএমপ্লয়মেন্ট। এবার কী কী কারণে ইনফ্লেশন হয় এবং ইনফ্লেশনের কী কী ইম্প্যাক্ট ইকোনমিতে পড়ে, সেটা আমরা পড়ব। ওকে, in the next class we will study about the causes of the inflation and how to measure the inflation and what are the impacts of inflation.